আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ইন্টারনেটে একটি খবর বেশ ভাইরাল আকারে ঘুরে বেড়াচ্ছে। এই খবর কি কোনো বট বাহিনী প্রচার করছে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের লোক, নাকি কোনো সংগঠন, নাকি এমনি এমনি এই খবর প্রচারিত হচ্ছে, অথবা এই খবরে কোনো বেসিক এবং ফান্ডামেন্টাল সত্যতা রয়েছে? আমি বলতে পারবো না। খবরটা হলো এই যে এইবার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতিসংঘের মহাসচিব হচ্ছেন। তো আলোচনা হচ্ছে, ইউনূসের যারা ভক্ত তারা তো মহা খুশি যে স্যার এটা হতেই পারেন। জাতিসংঘের যিনি বর্তমান মহাসচিব আছেন জনাব অ্যান্থনি গুতেরেস, তিনি শিক্ষাগত যোগ্যতায়, বয়সে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে শিশু। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের আস্থাভাজন, করুণাভাজন, তার শিষ্য, তিনি যাকে নিয়োগ দিয়েছেন সেই ব্যক্তি এখন জাতিসংঘের সবচেয়ে আনুষ্ঠানিক সেলিব্রিটি যে পোর্টফোলিও রয়েছে, মানে দৃশ্যত যেমন জাতীয় সংঘের সবচেয়ে ইফেক্টিভ এবং পাওয়ারফুল সংস্থা হলো নিরাপত্তা পরিষদ। সেটির ৫ জন স্থায়ী সদস্য আছে, আপনারা সবাই জানেন, এবং সেখানে নিরাপত্তা পরিষদের যারা সদস্য, ওই নিরাপত্তা পরিষদের যিনি চেয়ারম্যান থাকেন, কার্যকরী কমিটির যারা সদস্য থাকেন, তারা অত্যন্ত শক্তিশালী। কিন্তু আমরা যেটা দেখি সেটি হলো জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন, জেনারেল অ্যাসেম্বলি, যেখানে সবাই যান। একজন সভাপতি মনোনীত হন ১ বছরের জন্যে, এবং যারা রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান সেখানে বক্তব্য দিতে যান, সবাই তাকে মাথা নুইয়ে কুর্নিশ করে পার্লামেন্টে বা উচ্চতর আদালতে যেভাবে বিচারকরা বসেন সেইভাবে সেই সাধারণ পরিষদের সভাপতি বসে থাকেন, এবং তাকে অ্যাড্রেস করে, মাননীয় স্পিকারকে অ্যাড্রেস করে যেভাবে কথা বলা হয়, মাই লর্ড যেভাবে বিচারপতিকে, প্রধান বিচারপতিকে বা সিটিং জাজ যিনি মানে এখানে প্রেসাইড ওভার করেন, তাকে উদ্দেশ্য করে যেভাবে আইনজীবীরা কথাবার্তা বলেন, ঠিক সেইভাবে তাকে সম্বোধন করতে হয়। তো সেই দিক থেকে যেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যিনি স্নেহভাজন জনাব খলিলুর রহমান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, তো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান অনেক যোগ্যতম ব্যক্তি, কিন্তু আমরা তাকে চিনতাম না, আমরা তাকে জানতাম না। আমরা তাকে জেনেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের কল্যাণে। আর তাকে যতটুকু পরিচয় করিয়ে দিয়েছেন তার গুরুত্ব এবং তার বিশালত্ব সম্পর্কে, সেটা হলো প্যারিস থেকে পিনাকি ভট্টাচার্য। তো সেই ক্ষেত্রে সেই খলিলুর রহমান সাহেব যদি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হতে পারেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য জাতিসংঘের মহাসচিব হওয়া এটা কোনো ব্যাপারই না। এটা ডিমও না, ডিম ভর্তাও না, আলু ভর্তাও না। এটা উনি চাইলেই হতে পারেন, এটা ওনার যারা লোকজন তারা বিশ্বাস করে। এবং উনি যাদেরকে তৈরি করেছেন ওনার চারিপাশে, এটা এক ধরনের ইংরেজিতে একটি শব্দ আছে, সেডাকশন, মানে সবাইকে মোহবিষ্ট করে, মোহগ্রস্ত করে তুমি কেমন করে গান করো হে গুণী। আমরা যেভাবে গুরুদেব বানাই, আমরা যেভাবে পীর বানাই, আমরা যেভাবে মাজারকে পুজো করি, আমরা যেভাবে তাল গাছকে পুজো করি, বট গাছকে পুজো করি, বা আরও অনেক দেবালয়কে কেন্দ্র করে আমরা অনেক কিছুই করি, তদ্রূপ কিছু মানুষ আছে যারা এই দুনিয়াতে একটা মোহ তৈরি করতে পারে, সেটা যেভাবেই হোক না কেন। এ যুগে আছে, আদি যুগে ছিল। তো সেই দিক থেকে আপনি ধরুন ভগবান রজনীশ, আমেরিকার মতো জায়গাতে তার কোটি কোটি ভক্ত। আবার স্বামী বিবেকানন্দ, সারা দুনিয়াতে তার কোটি কোটি ভক্ত ছিল। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও একটা মোহমুগ্ধ আন্তর্জাতিক ভক্তকুল তৈরি করেছেন, যারা আনকন্ডিশনালি তাকে ভালোবাসে। তিনি যা বলেন তাই তারা শুনতে চায়। তিনি কাঁদলে তারা কাঁদে, তিনি হাসলে তারা হাসে, তিনি নাচতে বললে তারা নাচে, এবং এটা আমি নিজে দেখে আসছি।
এটা মানে আমি না দেখলে বিশ্বাস করতে পারতাম না। যেমন ধরুন আমি বেশ কিছুদিন কাজ করেছি আমেরিকার একটা গ্রাম পৌরসভা আছে মাউন্ট প্রসপেক্ট। আ শিকাগো শহর থেকে ২০-২৫ কিলোমিটার দূরে। তো সেখানে আমার যে ল্যান্ডলেডি ছিলেন, আমি যে বাড়িতে থাকতাম, ভদ্রমহিলা একজন ফরেস্টার জেনারেলের আ কন্যা। অসম্ভব রূপবতী। আপনি একে তো আমেরিকান, তার উপর তার চেহারাটা ঠিক মধুবালার মতো। পেয়ার কিয়া তো ডরে নাকি। এইরকম সুন্দরী একজন মহিলা, ডবল মাস্টার্স করা জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে। তো সেই মহিলা যখন জানলেন আমি বাংলাদেশে বাড়ি, তিনি ১ম এ বললেন যে, "তুমি ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশের লোক। তোমাকে কি তিনি চেনেন?" আমি বললাম, "হ্যাঁ, উনি আমাকে চেনেন।" মানে এই কথা বলার সঙ্গে, সঙ্গে ভদ্রমহিলা আমার মানে কি বলবো, আমার মানে ওইখানে মূল্যই বেড়ে গেল। তারপরে বলল যে, "আমার খুব জীবনের একটা শখ তার সঙ্গে একটু দেখা করানো, তার সাথে একটু কথা বলা।" আমি বললাম যে, "ঠিক আছে, তুমি এক কাজ করো, বাংলাদেশে আসো। আমি যখন বাংলাদেশে যাব আমি তোমার সঙ্গে তার মিটিং করে দেব।" এবং মানে এমন একটা ব্যাপার যে বিশ্বাস করেন সে মনে হলো যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। এই হলো আন্তর্জাতিক অঙ্গনে আমরা এখানে তাকে যতই গালাগালি করি না কেন, আন্তর্জাতিক অঙ্গনে তার এইরকম ভক্তকুল রয়েছে। বাংলাদেশে আপনি চিন্তা করেন তার যারা ভক্তকুল রয়েছে। নরমালি এই ধরনের মানুষ তাদের কাছে অনেকে যেতে চায় না। কিন্তু আপনি দেখুন তার যারা লোকজন আছেন, সেই নূরজাহান বেগম ধরেন, তারপরে লামিয়া মোর্শেদ ধরেন, তার এই যে ২য় স্ত্রী বলেন, তার ১ম স্ত্রী বলেন, তার ১ম স্ত্রীর ঘরের কন্যা, ২য় স্ত্রীর ঘরের কন্যা, তাদের মধ্যে যে সম্পর্ক সব মিলিয়ে আপনি চিন্তা করেন হি ইজ এ ম্যাজিক্যাল ম্যান। এতগুলো একসাথে সামঞ্জস্য করা সম্ভব নয়। তো সেই মানুষটি আমাদেরকে ১৮ মাস আমাদের দেশটা চালিয়েছেন। বলতে গেলে তিনি কিছুই করেন না, কিন্তু আমরা অবাক বিস্ময়ে তাকে সবাই স্যার ডেকেছি। বিএনপির বাঘা, বাঘা নেতারা রাগ হয়ে মনে করছে আজকে নিজের চুল নিজে ছিঁড়ে ফেলব। তো যারা যখন এখন ফাইনালি চিন্তা করলো যে আমাদের চুল আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কিছুই করতে পারবো না, আমাদের চুল আমরা আজকে ছিঁড়ে ফেলব। যেই না রাগ হয়ে যমুনাতে গেল, যমুনার গেট পার হওয়ার সঙ্গে, সঙ্গে তাদের মুখে হাসি চলে আসলো। কোনো কামরূপ কামাক্ষার জাদুকরের পক্ষে এই মোহ তৈরি করা সম্ভব নয়। এটাকে ইংরেজিতে বলা হয় সেডাকশন। তো কাজেই তার যে আন্তর্জাতিক অঙ্গনে এই সেডাকশনের মাধ্যমে যে বিশাল একটা ভক্ত শ্রেণী তিনি তৈরি করেছেন, কিংবা ধরুন এই যে ১৮ মাসের যে ক্ষমতা, এই ক্ষমতাকালীন সময়ে কিন্তু তিনি অনেক লোকে তার ভক্ত বানিয়েছেন, মুরিদ বানিয়েছেন, বিশেষ করে জামাত। জামাত তো ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য জান দিবে। প্রতিটা নেতাকর্মী স্যার, 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 স্যারের জন্য সবকিছু তারা করতে পারে। তাদের আমেরিকাতে সংগঠন আছে, ইউরোপে তাদের সংগঠন আছে। তো সব মিলিয়ে এই মানুষটি যদি অলনে ছাড়েন, হঠাৎ করে আপনি দেখেন মানে জাতিসংঘের মহাসচিব হয়ে গেছে, আশ্চর্য হওয়ার কিছু নেই। এটি বললাম ইতিবাচক দিক। এবং এটা আমি বললাম এই কারণে যে এই মানুষের পক্ষে সবকিছু করা সম্ভব। তার পক্ষে সবকিছু করা সম্ভব যেভাবে শেখ হাসিনার পক্ষে সবকিছু করা সম্ভব ছিল। শেখ হাসিনাকে নিয়ে দুটো উদাহরণ দিলেই আপনি বুঝতে পারবেন যে তিনি যাদেরকে মুগ্ধ করেছিলেন তারা তার সম্পর্কে কি ধারণা পোষণ করতেন। তো নামেই বলি মানে যাতে আপনাদের গল্পগুলো মজা লাগে। একবার ডক্টর মুনতাসির মামুন, তার সঙ্গে আমার একটা টেলিভিশন টক শো ছিল এটিএন নিউজে। উনি হাসছেন, একা, একা হাসছেন। তা আমি বললাম, "স্যার কেন হাসছেন?" তো বলল যে, "রনি একটা জিনিস মনে করে আমি হাসছি। সেদিন সম্ভবত পাকিস্তানের সঙ্গে বাংলাদেশে খেলা হচ্ছিল। ক্রিকেট খেলা। তো সকালবেলা মুনতাসির মামুন সাহেব যখন গেলেন, খেলা তখনও শুরু হয়নি। তো এখন আ শেখ হাসিনা বললেন যে, "আপনি কোন দলে?" তো উনি বলল যে, "আমি তো পাকিস্তানের সাপোর্টার।" মুনতাসির মামুন। তো বলল, "পাকিস্তানের সাপোর্টার আপনি তো আজকে ফেল করবেন, আজকে বাংলাদেশ জিতবে।" তো মুনতাসির মামুন বললেন যে, "ম্যাডাম বা আপা এটা কি করে সম্ভব? এটা তো একেবারে হবার নয়।" বলল যে, "এটা সম্ভব।
বলে, "কিভাবে?" বলে, "আমি স্বয়ং গ্যালারিতে থাকবো। আমাকে দেখলে আমার প্লেয়াররা এত খুশি হয়ে যাবে এবং আমি গ্যালারিতে থাকা মানেই বাংলাদেশ দল জয়লাভ করবে।" সালটা আমার মনে নেই। আমরা যখন ওই টক শোতে গেলাম তার আধা ঘন্টা বা ১৫ মিনিট আগে ওই খেলাটার ফলাফল ঘোষিত হলো এবং বাংলাদেশ সেদিন পাকিস্তানকে পরাজিত করে জিতে গেল। ওই দৃশ্য দেখে মুনতাসির মামুন রীতিমতো টাসকি খেয়ে গেলেন যে, "হাউ ইট ইজ পসিবল? এতটা প্রফেসি থাকে কি করে একটা মানুষের? এতটা অলৌকিক ক্ষমতা থাকে কি করে?" এই গেল একটা। ২ নম্বরে হলো যে আমাদের ধীরেন্দ্রনাথ শম্ভু বরগুনার এমপি। খুব ভালো সম্পর্ক, বন্ধুর মতো সম্পর্ক। তা আমি এমপি না ২০২১ সনের দিকে সামহাউ জেলা রাজনীতিতে সে ফ্রাস্ট্রেটেড। তা আমাকে একদিন বলতেছিল যে, "রনি, ভবিষ্যৎ দেখতেছি না, তোমারও নাই আমারও নাই।" আমি বললাম যে, "কেন?" দিন যত যাচ্ছে শেখ হাসিনার ক্ষমতা বাড়ছে, বুদ্ধি বাড়ছে, চেহারা বাড়তেছে, শক্তি বাড়তেছে। কোনো কিছুতে তো ঘাটতি লক্ষ্য করতেছি না। গেল এটা ধীরেন্দ্রনাথ শম্ভুর কথা। এবার আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ জন মানে ভাইস চ্যান্সেলর। একটা অনুষ্ঠানে আমি ছিলাম, তা আমার পাশে এই যে বিখ্যাত ভাইস চ্যান্সেলর যিনি মানে যাকে সমালোচিত হয়েছেন চা, সমোসা, সিঙ্গারা এই নামে। তো তিনি আমার পাশে বসছেন। আর একটু দূরে তিনি বসছেন হলো ডক্টর আরিফিন সিদ্দিকী সাহেব। তো ডক্টর আরিফিন সিদ্দিকী সাহেবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘদিনের। কিন্তু ওই যে বর্তমান যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন সেই সময়টাতে তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল না। কিন্তু আমার ছোট ভাইয়ের ডাইরেক্ট টিচার তিনি। আর তার ছেলে এবং আমার ছেলে ঢাকা কলেজে একসঙ্গে পড়তো। তো তিনি আমার সঙ্গে খুব ভাব জমালেন, কথা বললেন যে, "রনি ভাই, আপনার ভাই আমার ডিপার্টমেন্টের ছাত্র, ইতিহাসের ছাত্র বা ইসলামের ইতিহাসের ছাত্র। আমি আপনার ছেলে, আমার ছেলে একসাথে পড়তো। আমি আপনার খুব ভক্ত।" খুব ইত্যাদি, ইত্যাদি কথাবার্তা বলছে। আমি দুষ্টামি করে বললাম যে, "এই যে আপনি আমার সাথে এত আন্তরিকতা নিয়ে কথা বলছেন, আমি তো এখন আর মানে যাকে বলে আওয়ামী লীগে নেই, আমি তো এখন বিএনপিতে।" তো ওই যে আরিফিন সিদ্দিকী সাহেব তিনি যদি দেখেন আর গিয়ে আ নেত্রীকে বলে দেন যে, "আপনার ভাইস চ্যান্সেলর গোলাম মোল্লা রনির সাথে এভাবে গলাগলি করতেছে।" তো উনি আমার এই কথাটা শুনে ভয় পেয়ে গেলেন। বললেন যে, "আপনি ঠিকই বলেছেন রনি ভাই। আরিফিন সিদ্দিকের পক্ষে এটা সম্ভব। হি ক্যান ডু এভরিথিং।" আর আরিফিন সিদ্দিকী যদি এই কথা বলে, তাহলে শেখ হাসিনা বিশ্বাস করে এবং তার পক্ষেও সবকিছু করা সম্ভব। তো এই যদি হয় শেখ হাসিনার সম্পর্কে তার আশেপাশের লোকজনের বক্তব্য। একেবারে ৩ টি প্র্যাকটিক্যাল। আপনারা মানে এদের সঙ্গে চেক করতে পারেন, তারা সবাই জীবিত আছেন। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে তার যারা লোকজন আছে একই চিন্তা করে। তার পক্ষে সবকিছু সম্ভব। এটা হলো ইতিবাচক। আর নেতিবাচক হলো যে হি নিডস সাম ব্রিদিং টাইম। সারা বাংলাদেশ তার বিরুদ্ধে মিছিল করতে চাচ্ছে, মিছিল করতে চাচ্ছে, তাকে ধরতে চাচ্ছে, ঢিল মারতে চাচ্ছে, মামলা দিতে চাচ্ছে, মোকদ্দমা দিতে চাচ্ছে, বাপ মা তুলে গালাগালি করতে চাচ্ছে। কিন্তু কার্যত এই মুহূর্তে তার হাতে কোনো অস্ত্র নেই, তার কার্যত কোনো ক্ষমতা নেই, তার কোনো ন্যারেটিভ তৈরি করার মতো কোনো অবস্থা নেই, কোনো মিডিয়া দেশি বিদেশি কেউ তাকে নিয়ে মাতামাতি করছে না। তার একটা ফেসবুক পেজ আছে, সেখান থেকে মাঝে মধ্যে সে বিবৃতি দিচ্ছে, ইউনূস সেন্টারের পক্ষে বিবৃতি দিচ্ছে, তাও মানে এটার কতটা লাইক হলো এটা যেন মানুষ দেখতে না পারে, এজন্য ওটা অফ করে রাখা হয়েছে। এই হলো তার বাস্তবায়ন অবস্থা। তো সেক্ষেত্রে যেহেতু তিনি মার্কেটিংয়ের মানুষ, প্রতিপক্ষকে ভয় দেখানো, তার কদর সৃষ্টি করা, অন্ততপক্ষে ১-২ মাস ৩ মাসেই যে যতদিন পর্যন্ত জাতিসংঘের মহাসচিব, নতুন মহাসচিব দায়িত্বভার গ্রহণ না করেন, ততদিন পর্যন্ত যদি মানুষকে ভয় দেখানো যায়, ইভেন তারেক রহমানকে ভয় দেখানো যায়, শেখ হাসিনাকে ভয় দেখানো যায়, দিল্লিকে ভয় দেখানো যায়, নরেন্দ্র মোদীকে ভয় দেখানো যায়, তাহলে সেটা তার জন্য একটা বিরাট প্রাপ্তি। হলেও হতে পারে, আবার নাও হতে পারে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।